আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, জানালেন আইন উপদেষ্টা। ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে তোলা হচ্ছে আজ। রাষ্ট্রকাঠামো নির্মাণে সব স্তরে ৩১ দফা পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশ। সরকারি বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহি নিশ্চিতের আহ্বান। সৌরশক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা 40% মেটানোর আশা বাংলাদেশের। পরিবেশ বান্ধব প্রযুক্তির লক্ষ্যমাত্রা তুলে ধরলেন পরিবেশ উপদেষ্টা। এবং যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের অনুমতি। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসি এর সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। তারা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, এনটিএমসি এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপির মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন। গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের হাজির করা হবে। পুলিশের সাবেক ১৭ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তার হওয়াদের নেওয়া হবে ট্রাইব্যুনালে। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনা হচ্ছে বলেও জানান তিনি, যা আজ উপদেষ্টা পরিষদে তোলা হবে। হয়রানিমূলক মামলায় ভুক্তভোগীরা সুফল পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারের ১০০ দিন উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। এই ১০০ দিনে মন্ত্রণালয়ে যেসব কাজ হয়েছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান ভবিষ্যৎ পরিকল্পনাও। বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন করা হবে। এই সময়ে উপদেষ্টা হিসেবে নিজের কাজে নিজেকে ১০-এর মধ্যে ৪ নম্বর দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নির্বাচনের সময় নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। আপনি একটা যে বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার আগ্রহী। উপদেষ্টা বলেন, মিথ্যা হয়রানিমূলক মামলা নিয়ে সরকার বিব্রত। তো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার মানে কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে। সরকারের নমনীয়তায় কেউ কেউ পেয়ে বসেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যখন প্রয়োজন হবে তখন সরকার অনেক শক্ত হবে। জনগণকে জিম্মি না করে বিক্ষোভ ও আন্দোলন করা উচিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রকাঠামো নির্মাণে সব স্তরের মানুষের কাছে ৩১ দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে ৩১ দফা জনসম্পৃক্তি কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন, মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি ও বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর আরও জানাচ্ছেন রাহুল রায়। ধন্যবাদ। আমরা
রাষ্ট্রকাঠামো নির্মাণে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে না পারা সহ ৩১ দফা প্রস্তাবনা বেশ আগিয়ে দিয়েছে বিএনপি। এই ৩১ দফা কিভাবে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল দিনব্যাপী কর্মশালা। বিকেলে কর্মশালায় অনলাইনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় অংশ নেওয়াদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। বক্তব্যে স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য ৩১ দফার যৌক্তিকতা তুলে ধরেন। এই ৩১ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। ৩১ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য, একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে। কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে। আমরা জনসভা করে মানুষকে এটি বলবো না, বরং আমরা ছোট 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 উঠান বৈঠক করব, গ্রামে গ্রামে করব, ইউনিয়নে করব, ছোট ছোট উঠান বৈঠক। এক কথায় যদি বলতে হয়, আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথাও বলেছেন তারেক রহমান। সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটা হলো না, কেন এটা করলে, কেন এটা করলো না, জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। তার নামের আগে কোনো বিশেষণ না দেওয়ারও অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি চাহিদার 40% পর্যন্ত পূরণ করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের কর্মসূচিতে উঠে আসে বিদ্যমান জ্বালানি নীতি পর্যালোচনা ও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক উৎপাদন থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু তহবিল ও কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে G20 দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি জানাচ্ছেন বিস্তারিত। দখল, দূষণ আর অদূরদর্শী কর্মকাণ্ডে ধরিত্রী যখন জেরবার, তখন জলবায়ু অভিঘাতের অন্যতম অনুঘটক জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে G20 দেশগুলো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার ব্যাপারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনের উচ্চ পর্যায়ের আলোচনায় অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর প্রয়োজনীয় 1 ট্রিলিয়ন অর্থের যোগানে ধনী দেশগুলোর উপর কোনো চাপ তৈরি হবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। উন্নয়ন ব্যাংক আর বেসরকারি খাতেই সমাধানের রূপরেখা দেখছেন তারা। What is happening in Bangladesh right now, losing the energy sovereignty, it might be the case for Sri Lanka at some point. If you depend on the Indian electricity sources. You do away with a lot of environmental clearance requirements when it comes to solar projects. So that adds on another very difficult layer for communities to grapple with where solar projects are being foisted on them. বৈশ্বিক শক্তি ব্যবস্থার রূপান্তরের পাশাপাশি কার্বন নির্গমন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবসম্মত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন পরিবেশবিদরা। দুর্যোগ বাড়ছে, একই সাথে আমাদের এনার্জি পভার্টি বাড়ছে। তো এই উপলক্ষে আজকের এই আয়োজনটা ছিল যে কিভাবে এই দক্ষিণ এশিয়াতে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে এনার্জি সংকট মেটানো যায় এবং কিভাবে আমরা এখানে আন্তর্জাতিক অর্থ পাওয়া যায় এবং একই সাথে আমরা সাউথ এশিয়াতে কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি। রিনিউয়েবল এনার্জির ব্যাপারে যে জিনিসটাকে জোর দেওয়া হয়েছে যে আমরা রিনিউয়েবল এনার্জি যখনই ব্যবহার করব সেখানে কিন্তু আমরা কি ধরনের রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে আমাদের। কারণ এখানে কিন্তু উইন্ড টারবাইনের কারণে পাখিদের ক্ষতি হচ্ছে এবং তারা মাইগ্রেট করছে এবং এখানে বায়োডাইভার্সিটির যে ক্ষতি হচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আমাদের হাইড্রো ইলেকট্রিকের কারণে হাইড্রো পাওয়ার যখনই আমরা করব তখন মাছের কিন্তু এবং জলজ যে প্রাণী তাদের কিন্তু ক্ষতি হবে। আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলেও আমাদের কিন্তু ভাবতে হবে যে এখান থেকে কোন রিনিউয়েবল এনার্জিটা আমাদের জন্য বেশি উপকারী এবং এখানে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে গিয়ে যেন আবার আমরা আরেকটি ডিজাস্টার না ডেকে আনি।
চা বাগান ও অনাবাদী সরকারি জমি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ব্যবহার করা যেতে পারে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, উচ্চ আমদানি শুল্ক পুনর্বিবেচনা করার পাশাপাশি সৌরশক্তি প্রকল্পে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে বাংলাদেশ। Previous regime in Bangladesh relied heavily on import-driven energy sector. So when the global market got volatile and there was economic recession, Bangladesh really found itself trapped. It could neither pay the companies that were involved in producing electricity energy for them, nor could it purchase from the international market. So we were having huge load shedding. তথ্য বলছে, নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের বিপরীতে থেমে নেই দখল দূষণ ও প্রকৃতি ধ্বংসের কর্মকাণ্ড। এদিকে সম্মেলন চত্বরে প্রতিদিনই বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। বর্তমান সময়ে মাটি, পানি ও বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে মানব মস্তিষ্কে পর্যন্ত পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় তাই পরিবেশ বান্ধব জীবন আচারের সঙ্গে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে জাপান ও জার্মানির কাছে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড ব্যাংক IMF প্যাভিলিয়নে রোড টু নেট জিরো নেভিগেটিং দ্য এনার্জি ট্রানজিশন ইন সাউথ এশিয়া শীর্ষক সাইড ইভেন্টে টেকসই উন্নয়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তি নিয়ে বাংলাদেশের লক্ষ্যমাত্রা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির আরেকটি রিপোর্ট। সভ্যতার চাকা যেমন ঘুরছে, তেমনি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক তাপমাত্রা। তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল জানান দিচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আবশ্যকতা। বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড ইভেন্টে উঠে আসে জিরো কার্বন নিঃসরণ, দারিদ্র্যমুক্তি ও কর্মসংস্থান তৈরি তথা 3-0 তত্ত্ব ও তার বাস্তবায়নের প্রয়োজনীয়তা। বাংলাদেশের হালনাগাদ এনডিসি বাস্তবায়নে 2030 সালের মধ্যে যেখানে 176 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, সেখানে উন্নত দেশগুলোর সদিচ্ছার বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। আমাদের যে এনডিসি আমরা প্রণয়ন করেছি, ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যে মিটিগেশনের একটা ডকুমেন্ট, আমরা ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান একটা প্রণয়ন করেছি, যেটা অ্যাডাপটেশনের একটা ডকুমেন্ট। এগুলো তো বাস্তবায়ন না করলে তো আমাদের এমিশন রিডাকশন হবে না, আমাদের রেজিলিয়েন্স অর্জন হবে না। বিশ্বব্যাংক বলছে, জলবায়ু অভিঘাত মোকাবেলায় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মোট জিডিপির 5% বিনিয়োগ জরুরি। এমন বাস্তবতায় বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় সময়োপযোগী এবং সমতাভিত্তিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত জরুরি। নেট জিরোর ব্যাপারে কোন পর্যন্ত আমরা পৌঁছতে পারবো সেটা নিয়েই আলোচনা হয়েছে। নিজেদের এবিলিটি আছে, তার বাইরেও কিন্তু আমাদের এই অন্যান্য দেশের সাথে কোঅপারেশনের মাধ্যমে আমাদের কার্বন ইমিশনটা যাতে দ্রুত কমাতে পারি সেই ব্যবস্থা। কিন্তু এ ধরনের পরিকল্পনা করার জন্য যে ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, সেটার ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অথবা অন্য কোনো ফাইন্যান্সিং অর্গানাইজেশনের থেকে ফাইন্যান্স না পেলে এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। যেহেতু এখানে উপদেষ্টা রেজওয়ানা হাসান বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলেছেন যে 2041 সালের মধ্যে নেট জিরোতে পৌঁছতে হলে আমাদের যে চ্যালেঞ্জ আছে সেটা মোকাবেলা করার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট দুটোই লাগবে। We are revisiting our policies on how to expand renewables and reduce our reliance on import for energy sovereignty. For that we need finance and we need technological help. For the NDC also, Bangladesh has set up very high ambition, both conditional and non-conditional. ভবিষ্যতের নিরাপদ পৃথিবী বিনির্মাণে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক প্রসারে কর কমানো সহ নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান।
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে রাশিয়ার ভেতরে হামলার অনুমতি দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই এ পদক্ষেপ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইউক্রেন রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলে চালানো একটি হামলায় যুক্তরাষ্ট্রের নির্মিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করেছে। সে সময় ৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হলেও তার একটি ক্ষতিগ্রস্ত হয়ে ব্রায়ান্স্ক অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আগুন লাগে। সৃষ্ট আগুন দ্রুত নিভে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে মঙ্গলবার রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেন তিনি। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়েছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। নানা সমস্যায় জর্জরিত রাঙামাটি জেনারেল হাসপাতাল। সিট না পেয়ে বাধ্য হয়ে ফ্লোরে ও বারান্দায় থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন ধারণ ক্ষমতার ২ থেকে ৩ গুণ বেশি মানুষ। ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা ও খাবার দিতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শিশু গাইনি ওয়ার্ডেও ভোগান্তি পোহাতে হচ্ছে মা ও শিশুদের। রাঙামাটি থেকে মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, হাসপাতালে ভর্তি হয়ে সিট না পেয়ে অনেককেই ফ্লোরে থাকতে হচ্ছে। হাসপাতাল জুড়ে নোংরা পরিবেশ ও অপরিচ্ছন্ন টয়লেট নিয়েও অভিযোগ রয়েছে। নেই উন্নত অ্যাম্বুলেন্স সার্ভিস। শুধু আমার একটা ক্যাপসুল দিয়েছে আজকে সকালবেলা ডিএসটিকের, আর কিছু দেয় নাই। পরীক্ষা দিয়েছে 2টা করার জন্য, পরীক্ষাগুলো করাই নিয়ে আসছি। এখন ডাক্তারের কোনো ইয়ে নেই। ডাক্তার বলছে সিটের অভাব, এখানে মানে সিট নেই। সিট না থাকার অবস্থা আমাদের এখানে তো অনেক রুগী এখানে সিট খালি নাই, এই জন্য আমাদেরকে এই সিট দিছে। এই সিটে আমি ওনাকে লাগছি। যে 250 বেডের নির্ধারণ আছে, সে 250 বেড হলে মনে হয় যে হারে রুগীর সংখ্যা বাড়ছে সেটা তুলনামূলক অনেক। হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকায় বর্তমান জনবল ও কাঠামো দিয়ে রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলছেন সিভিল সার্জন। এইরকম স্বল্প চিকিৎসক দিয়ে একেবারে খুব মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব না। আমরা যদি চিকিৎসক কিছু যদি পাই, তাহলে আমরা অবশ্যই সার্ভিসটাকে খুব স্মুথলি চালু করতে পারবো। দেশের অন্যান্য জেলার চেয়ে স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে রাঙামাটি সহ পার্বত্য অন্য জেলাগুলো। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরের মাটি নানা ধরনের সবজি চাষের উপযোগী হওয়ায় বছর ধরে চাষ হয় ফুলকপি ও বাঁধাকপি। এবছরও গ্রীষ্মকালীন কপি চাষ হয়েছিল, তবে তীব্র গরম ও অতিবৃষ্টির কারণে কপি চাষে লোকসান গুনেছেন চাষিরা। ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন কপি চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শেরপুরে মানুষ হাতির দ্বন্দ্বে গত 10 বছরে 27টি হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের তথ্য বলছে, একই সময়ে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন 25 জন মানুষ। সীমান্ত জনপথে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভায় সচেতনতা বৃদ্ধি ও এলিফ্যান্ট রেসপন্স টিমকে শক্তিশালী করার তাগিদ দেন সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসি এর সাবেক মহাপরিচালক সহ 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন জানালেন আইন উপদেষ্টা। ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদে তোলা হচ্ছে আজ। রাষ্ট্র কাঠামো নির্মাণে সব স্তরে 31 দফা পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশ। সরকারি বিরোধী দল সহ প্রত্যেকের জবাবদিহি নিশ্চিতের আহ্বান। সৌরশক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা 40% মেটানোর আশা বাংলাদেশের। পরিবেশ বান্ধব প্রযুক্তির লক্ষ্যমাত্রা তুলে ধরলেন পরিবেশ উপদেষ্টা। এবং যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা। রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের অনুমতি।